হ্যালো, আমার কথা শোনা যায়? জি ভাই, শোনা যায়। রেকর্ডার আছে রাজেশ? হ্যালো, কার কাছে স্ক্রিন রেকর্ডার আছে? কারো কাছেই নাই। হ্যালো, হ্যালো তাজিম, হ্যাঁ। রেকর্ড করতেছি আমি। আচ্ছা ভাই, রেকর্ডটা ঠিক আছে, ক্লাস শেষে দিয়েন তাহলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ডাইনামিক প্রোগ্রামিং সম্পর্কে কারো টুকটাক আইডিয়া আছে? এখানে যারা আছে ডাইনামিক প্রোগ্রামিং সম্পর্কে আগে হালকা আইডিয়া আছে, এরকম কে কে আছে? হ্যান্ড রেজ করলে শুরু হইতে দেবে। না ভাই, একটা বেসিক আইডিয়া আছে অ্যাটলিস্ট। আচ্ছা, অনেকেরই দেখা যায় বেসিক আইডিয়া আছে। আর রিকারশন সম্পর্কে কি অবস্থা? সবার কি রিকারশন সম্পর্কে ধারণা আছে? আচ্ছা, তো আমি আজকে একদম বেসিক থেকে শুরু করার চেষ্টা করব। পরবর্তীতে চেষ্টা করব অ্যাটলিস্ট 5 থেকে 6টা ক্লাস নেওয়ার, মানে যতদূর পর্যন্ত যাওয়া সম্ভব ডাইনামিক প্রোগ্রামিং এ। আর ক্লাসগুলো রেকর্ডিং গুলো রেখে যাওয়ার চেষ্টা করব, তো যাতে পরবর্তীতে কারো দেখার প্রয়োজন হলে এখান থেকে দেখতে পারে। আর ডাইনামিক প্রোগ্রামিং এ আসলে টপিক শেখার মতো তেমন এক্সট্রা কিছু নাই। তো মূলত প্র্যাকটিসের মাধ্যমেই হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং কে মাস্টার করা যায়। ঠিক আছে, ডাইনামিক প্রোগ্রামিং নামটার সাথে আসলে খুব একটা সামঞ্জস্য নাই, যে অ্যাকচুয়াল কনসেপ্টটা হচ্ছে আমরা একই কাজ দুইবার করব না। ঠিক আছে, তো হচ্ছে যেই কাজটা আগে করে আসছি সেই কাজটা নতুন করে করব না, সেটার একটা প্রবলেম আমরা সলভ করছি, ঠিক সেম প্রবলেমটা যদি আমাদের আবার সলভ করার প্রয়োজন হয় তখন আমরা হচ্ছে আগের যে সলভ করার প্রবলেম সেটা স্টোর করা আছে আমরা সেটা ইউজ করবো। ডাইনামিক প্রোগ্রামিং হচ্ছে এটাই, রিকার্সিভলি আমরা যে প্রবলেম সলভ করি। তো আর ডাইনামিক প্রোগ্রামিং এর গুরুত্ব বলতে, কম্পিটিটিভ প্রোগ্রামিং এ আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে ডাইনামিক প্রোগ্রামিং একটা। ঠিক আছে, তো মানে একটা মিম আছে যে 50% কম্পিটিটিভ প্রোগ্রামিং এ 50% হচ্ছে ডিপি আর বাকি 50% ডিপি লাগে। ঠিক আছে, তো কোড ফোর্সেসের প্রবলেম সলভ করতে গেলেও অনেক সময় ডিপি লাগে না, এমন প্রবলেমও আসলে ডিপি লাগে। যেমন একটা গ্রেডি প্রবলেম, এটা যে ডিপি লাগবে না সেটা বোঝার জন্য আমাদের ডিপিটা জানা প্রয়োজন। আমার সাথে শুরুর দিকে এরকম হতো, যখন ডিপি শিখি নাই তখন হচ্ছে সি নাম্বার প্রবলেম, অনেক সময় গ্রেডি প্রবলেম ডিপি মনে করে আমি রেখে দিতাম, আচ্ছা এটা তো ডিপি আমি পারবো না। কিন্তু পরে দেখতাম যে না, আর একটু ভালো করে ভাবলে হয়তো গ্রেডি সলিউশন বের করা পসিবল। ঠিক আছে, এখানে একটা এই সাইটের কিছু স্ট্যাটিস্টিক যদি আমরা দেখি তাহলে আসলে ডিপি কত গুরুত্বপূর্ণ। তো এই যে ডিপ 2 প্রবলেমে সি থেকে মেনলি ডিপি আসা শুরু হয়, সি এতে মোটামুটি ভালোই ফ্রিকুয়েন্ট,
অত বেশি না হইলেও মোটামুটি আসে, তবে ডি তে ব্যাপক আসে, ডিডি অ্যান্ড ডিপি। ঠিক আছে, এখানে গ্রিডিটা একটা আছে, তো আমরা হচ্ছে অনেক সময় ডিপিতেও গ্রিডি কিছু আইডিয়াল প্রয়োজন হয়, যার কারণে গ্রিডিটা একটা অনেক বেশি। মেনলি এখানে কিন্তু সেকেন্ড মোস্ট পপুলার টপিক ডিপি। ই নাম্বার প্রবলেমে এই যে ডিপি সবচেয়ে বেশি। এফ অতদূর পর্যন্ত আমরা নাই গেলাম, কিন্তু তাও সবই ডিপি। হার্ড যত যাবো, ইজি থেকে শুরু করে হার্ডের দিকে সবই আছে। ডিপ থ্রিতে যদি আমরা যাই, ই থেকে মেনলি আসে, ই থেকে এই যে ই নাম্বার প্রবলেমে এফ এ কিন্তু সবচেয়ে বেশি ডিপি আসে। ঠিক আছে, ডিপ থ্রি এফ, জি জিতেও আসে, ডিপ ফোরে হয়তো শেষের দিকে আসে আর কি, জি নাম্বার প্রবলেমে দেয়। ঠিক আছে, ভাই কি স্ক্রিন শেয়ার দিছেন ভাই? ও সরি, আমার স্ক্রিন শেয়ার করা ছিল এতক্ষণ। আমি তো ভাবছি স্ক্রিন শেয়ার করা, যাই হোক এতক্ষণ এখান থেকে দেখাইতেছিলাম। আচ্ছা, এখন দেখা যায়? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা এখানে দেখাচ্ছিলাম যে ডিপ টুতে আসলে ডিপি কিরকম আসে। ডিপ টুর ডি নাম্বার প্রবলেমের ডিপি মেনলি সি থেকে শুরু হয়। ডিপ টুতে সি ডি তে ব্যাপক ফ্রিকুয়েন্ট, পরে হার্ড প্রবলেম গুলোতে আসে। ডিপ থ্রিতে গেলেও ডিপ থ্রির মেনলি ই থেকে শুরু হয়, ই এফ পরের দিকে অনেক বেশি আসে। তো আর এটা তো গেল হচ্ছে কোড ফোর্সেসের ক্ষেত্রে। কোড ফোর্সেসে মেনলি সি নাম্বার থেকে শুরু হয়। তো কোড ফোর্সেস তো অ্যাডক টাইপের প্রবলেম থাকে, তো এরপরে যদি কেউ যাইতে চায় তাহলে হচ্ছে ডিপিটা বেশি জরুরি। আর যদি আমরা ইন্টারভিউ পার্সপেক্টিভে বলি তাহলে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলা চলে ডিপিকে, কারণ ডিপি থেকে অনেক বেশি প্রবলেম আসে ইন্টারভিউ কোশ্চেনের ক্ষেত্রে। আচ্ছা, তো ডিপি আসলে কি? ডিপিকে মানে বেসিকের ক্ষেত্রে আমরা নর্মালি এইভাবে চিন্তা করতে পারি আসলে, রিকার্সিভলি আমি প্রবলেমটা সলভ করলাম, দেন হচ্ছে একটা মেমোরাইজেশন অ্যাড করে দিলাম। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত ডিপি। আমরা হচ্ছে কোন মানে ওভারল্যাপিং সাব প্রবলেম যেগুলো আছে, একটা প্রবলেম আমি সলভ করতেছি, সেটা দেখা গেছে যে আমার এরকম একটা হতে পারে, যাচ্ছে আমি একটা প্রবলেম সলভ করতেছি, আমার এই প্রবলেমে হচ্ছে আমার একটা সাব প্রবলেম দাঁড়াইলো, এই সেম সাব প্রবলেমটা এখানে একটা সাব প্রবলেম দাঁড়াইলো, এখানে আরেকটা এইটা সলভ করতে দেখা গেছে আরেকটা সাব প্রবলেমের প্রয়োজন, এটা সলভ করতে আরেকটা সাব প্রবলেমের প্রয়োজন। সেম আবার আমার এইটা সলভ করতে এই সেম যে সলিউশনটা আমার এখানে করছি সেই সলিউশনটা আবার আমার এখানে দরকার। ঠিক আছে, আবার এই সলিউশনটাও আমার এখানে দরকার এই প্রবলেমটা সলভ করতে। ঠিক আছে, তো আমরা একটা প্রবলেম দেখলে এটা আসলে ক্লিয়ার হবো। তো এই যে এক্সট্রা যে আমি আরেকবার সলভ করতেছি সেটা আমার প্রয়োজন নাই। ঠিক আছে, এখানে যখন আমি সলভ করলাম তখন যদি আমি ওইটাকে স্টোর করে রাখি তাইলে হচ্ছে আমার আলটিমেটলি কমপ্লেক্সিটি অনেক কমে যায়। ঠিক আছে, মেনলি যেমন এই প্রবলেমের ক্ষেত্রে আমার 2n থেকে ও অফ n এ নিয়ে আসা পসিবল প্রবলেমের কমপ্লেক্সিটি। ঠিক আছে, কিছু মেমোরি ইউজ করে। আচ্ছা, তো ডাইনামিক প্রোগ্রামিং আসলে কেন লাগে? তো মেইনলি হচ্ছে ওভারল্যাপিং সাব প্রবলেমস। আমার যদি কোনো প্রবলেমে ওভারল্যাপিং সাব প্রবলেম থাকে তাহলে হচ্ছে আমি কি করব, যে সাব প্রবলেমগুলো আমার বারবার ক্যালকুলেট করা দরকার হচ্ছে ওগুলা একবার সলভ করার পরে আমি স্টোর করে রেখে দেবো। ঠিক আছে, দেন ওই স্টোর করা ভ্যালু ইউজ করে হচ্ছে আমি পরবর্তী প্রবলেম সলভ করবো। মেইনলি হচ্ছে ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করতে বলে একটা প্রবলেমে। ডিপি প্রবলেম দেখলে বোঝা যায় যে আচ্ছা এই প্রবলেম হয়তো আমার কিছু একটা মিনিমাইজ করতে বলছে অথবা কিছু একটা ম্যাক্সিমাইজ করতে বলছে। মেনলি বাইনারি সার্চেও এরকম থাকে অনেক সময়, যে কিছু একটা ম্যাক্সিমাইজ করতে বলছে বা মিনিমাইজ করতে বলছে। যদি এই টাইপের প্রবলেম থাকে তাহলে আমরা হচ্ছে ফার্স্টে ট্রাই করি আচ্ছা এটা কি বাইনারি সার্চে সলভ করা পসিবল কিনা, অ্যান্সারটাকে ফিক্স করে কোনোভাবে সলভ করা যায় কিনা, এটা অ্যান্সারটা কি মনোটনিক কিনা, এভাবে ভাবার পরে দেন আমরা হচ্ছে ভাবতে পারি আচ্ছা এখানে কি কোনো গ্রিডি সলিউশন আছে কিনা। ঠিক আছে, তো তারপরে দেখতে পারি আচ্ছা এটা কি ডিপি দিয়ে করা পসিবল কিনা। ঠিক আছে, ডিপিতে মেনলি হচ্ছে কি মানে ফাইন্ডিং অল ওয়েস, মানে চেক ফর অল পসিবিলিটি, কভারিং অল কেসেস। ঠিক আছে, আমার একটা প্রবলেমে গ্রিডিতে আমরা করি কি অনেক ধরনের কেস পসিবল থাকে একটা প্রবলেমে, তো সেখান থেকে হচ্ছে বেস্ট যেই কেসগুলো আছে সেই দিকে আমরা যাই। যেমন আমরা যদি একটা গ্রিডি প্রবলেম এখানে দেখি আসলে কোথায় গ্রিডি আর ডিপি প্রয়োজন হয়।
ধরো যে একটা প্রবলেম আছে এরকম, আমার হচ্ছে একজন ওই যে ন্যাপস্যাকের একটা পপুলার প্রবলেম আছে, সেখানে আমরা ফ্র্যাকশনাল ন্যাপস্যাক নামে এই প্রবলেমটা পরিচিত। সেটা হচ্ছে আমার কাছে একটা বস্তা আছে, ঠিক আছে, আর আমি একটা দোকানে গেলাম, ঠিক আছে। তো ওই দোকানে কিছু জিনিসপত্র আছে, যেমন সেগুলো হচ্ছে একটা ওয়েট আছে প্লাস ভ্যালু আছে, ঠিক আছে। এখানে থাকবে হচ্ছে ওয়েট আর এখানে ভ্যালু। যেমন কোন একটা বস্তুর ওয়েট আমার কাছে হচ্ছে 10 কেজি আছে, এন্ড সেটার দাম হচ্ছে ধরো যে 20 টাকা করে। তারপরে কোন একটা বস্তুর ওয়েট 15 কেজি পর্যন্ত আছে, আর সেটার দাম হচ্ছে ধরো যে 25 টাকা করে। কোন একটা বস্তুর ওয়েট 5 কেজি আছে, 20 টাকা করে দাম, ঠিক আছে। এখন আমার বস্তার ওয়েট ধরলাম যে 20 কেজি, সাপোজ আমি বস্তাতে সর্বোচ্চ 20 কেজি জিনিসপত্র নিতে পারবো, 20 কেজি নিতে পারবো। এখন আমার এইখান থেকে এমন ভাবে নেওয়া লাগবে যেন আমার এটার টোটাল বস্তার দামটা হচ্ছে ম্যাক্সিমাইজ হয়, ঠিক আছে। ম্যাক্সিমাম প্রফিট যেন আমি করতে পারি, ঠিক আছে, ম্যাক্সিমাইজ। প্রবলেমটা আসলে এরকম যে একটা চোর চুরি করতে গেছে একটা দোকানে, সেখানে হচ্ছে অনেকগুলা জিনিসপত্র আছে, যেমন চাল আছে ধরলাম 10 কেজি 20 টাকা করে, ডাল আছে 15 কেজি 25 টাকা করে, তারপরে অন্য কিছু একটা আছে দেখা গেছে 5 কেজি 20 টাকা করে। তো এখন সে হচ্ছে ম্যাক্সিমাইজ করতে চাচ্ছে তার প্রফিট, কিন্তু তার কাছে একটা বস্তা আছে, বস্তার ওয়েট হচ্ছে 20 কেজি। তো সে আসলে এখান থেকে কিভাবে নিতে পারে? তো সে চাইলে এখান থেকে এগুলা ভেঙে নিতে পারবে যে আচ্ছা আমি চাইলে 1 কেজি নিতে পারবো, ফ্র্যাকশন নিতে পারবো যে আচ্ছা 10 কেজি থেকে আমি 5 কেজি নিব। তাহলে এখানে আমার অ্যান্সার কত হবে এই প্রবলেমের ক্ষেত্রে? ম্যাক্সিমাম 20 কেজি হচ্ছে আমার বস্তার ওয়েট। যেটা পার কেজিতে বেশি ওটা প্রথমে নেব, তারপরে এমটি থাকলে পরেরটা নেব। হ্যাঁ, যেমন আমার কাছে এখানে সবচেয়ে বেশি দামি আছে এটা। এখন আমি এটা 15 কেজি পর্যন্ত নিতে পারতেছি, 15 কেজি আমি নিয়ে নিলাম। 15 কেজি নিলে আমার কাছে 25 কেজি 15 হয়ে গেল, বাকি থাকে হচ্ছে 5 কেজি। তো সেই 5 কেজি আবার নেক্সট দামি আছে কোনটা? নেক্সট দামি দুইটাই। এই দুইটা থেকে আমি যে কোনো একটা নিতে পারি, ঠিক আছে। ধরলাম এইটার 5 কেজি আমি নিয়ে নিলাম, তো আলটিমেটলি 5 × 20, এই হচ্ছে আমার ম্যাক্সিমাম সলিউশন। কিন্তু এখন এই সেম প্রবলেমে যদি আমার এরকম হয় যে আমাকে বলছে যে আমি ফ্র্যাকশন নিতে পারবো না, আমার যা আছে ওইটা সম্পূর্ণটুকু নেওয়া লাগবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি আমার ম্যাক্সিমাম নিলে কাজ করবে? যেমন এইখানে এই কেসের ক্ষেত্রে কাজ করতেছে, ঠিক আছে। এখন আমি যদি এখানে এইভাবে নেই যে আচ্ছা, আমি যদি এখানে 5 কেজি আছে কিছু একটা, ভ্যালু হচ্ছে 10, তারপরে 7 কেজি আছে, সেটার ভ্যালু হচ্ছে 9, তারপরে 2 কেজি আছে, সেটার ভ্যালু হচ্ছে ধরলাম 5। এখন আমার বস্তার সাইজ ধরলাম যে 9 কেজি, ঠিক আছে। 9 কেজি বস্তার সাইজ। এখন যদি 9 কেজি বস্তার সাইজ, এখন যদি আমি ম্যাক্সিমাম নেই, তাহলে কি এখানে সঠিক অ্যান্সার দেবে? আমরা যদি ম্যাক্সিমাম ভ্যালু ধরে আগাই ফার্স্টে, তাহলে কি আমি এখানে 5 কেজি ফুল নিব, সেক্ষেত্রে কি হয়? 5 × 10 50 হলো, অবশিষ্ট থাকে 4 কেজি। তো সেই 4 কেজির ক্ষেত্রে আমি এইটা নিতে পারি, এই 2 কেজি নিতে পারি, কারণ এখান থেকে আমি ফ্র্যাকশন নিতে পারবো না। তো আমার এখানে অবশ্যই এই 2 কেজি নেওয়া লাগবে। তো প্লাস 2 × 5 কত হয়েছে? 50 আর 10 60 কেজি, মানে টোটাল ভ্যালু প্রফিট হইতেছে 60। এখন আমার যদি আমি এই 10 না নিয়ে
এটা নিতাম, এই 7 কেজি নিতাম, তারপরে এই 2 কেজি নিতাম, তাহলে কত হতো? 7 73 যোগ হচ্ছে 10, কত হয়? 73 73। ঠিক আছে, তো আমার কিন্তু এখানে এখন প্রফিট বেশি, তো এখানে কি আমার তাহলে গ্রিডি সলিউশন কাজ করতেছে? এখানে কিন্তু আসলে আমার কোনো ধরনের অপটিমাইজেশন মানে অবজারভেশনই কাজে খাটবে না, ঠিক আছে। আলটিমেটলি আমার সবগুলা পসিবল কেস দেখা লাগবে, আচ্ছা আমি এটা নিলে কি হইতো, এটা নিলে কি হইতো, এখন এইভাবে কমপ্লিট একটা সার্চ করা লাগবে, যেটা আমরা রিকার্শন দিয়ে চেক করে দেখতে পারি যে আমি এটা নিলাম, এটা নিলাম, মানে আমার কাছে এখানে কয়টা চয়েস থাকতে পারে, প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে আমার কাছে 2টা চয়েস, আমি হয় এটা নিব অথবা নিব না, এটাও নিব অথবা নিব না, এটাও নিব অথবা নিব না। তো আলটিমেটলি আমার কাছে যদি n-টা এলিমেন্ট থাকে তাহলে হচ্ছে কি 2 টু দি পাওয়ার n-টা পসিবল কেস আমার হইতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার এর মধ্যে যে কোনো একটা হচ্ছে বেস্ট সলিউশন, সেটা আমার দেখা লাগবে। আমি যদি রিকার্শন দিয়ে সলভ করতে যাই তাহলে হচ্ছে আমার 2 টু দি পাওয়ার n সংখ্যক অপারেশন এখানে লাগবে, ঠিক আছে। সেটা আমরা মেমোরাইজেশন অ্যাড করে ডিপিতে এটাকে কমে হচ্ছে তোমার অফ n এ নিয়ে আসতে পারি, ঠিক আছে। সেটা কিভাবে করে এখন দেখবো আস্তে আস্তে। আচ্ছা, তো ডিপি কি কি কাজে লাগে? এই যে কভারিং অল কেসেস, এই যেখানে আমাদের গ্রিডি সলিউশন কাজ করতেছে না সেখান থেকে, মানে গ্রিডি যেখানে ফেল করে ডিপি আমার হচ্ছে সেখান থেকে শুরু হয়, ঠিক আছে। তো এখন আমার হচ্ছে আমার কোনো অপটিমাল অবজারভেশনে কাজে দিচ্ছে না, দেন হচ্ছে আমি কি করতেছি, সকল পসিবল কেসের ক্ষেত্রে আমার অ্যান্সার দেখতেছি যে কি আসতেছে, তার মধ্যে থেকে ম্যাক্সিমাম আমি পিক করে নেব। আচ্ছা, তারপর চেক ফর পসিবিলিটি, কোন একটা অ্যান্সার পসিবল কিনা, ওই যে ইয়েস নো টাইপের অ্যান্সার থাকে, আচ্ছা এত, যেমন এইখানেও আমার এটা পসিবল হইতে পারতো যে আমি কি এইখানে 70 কেজি নিতে পারবো কিনা, সেটা এক ধরনের ইয়েস নো টাইপের কোশ্চেন হইতে পারে। বা এই টাইপের অনেক গেম থিওরিরও প্রবলেম আছে যে আচ্ছা কে আগে জিততে পারে, এলাইস এন্ড বব একটা গেম খেলতেছে, সেখানে এলাইস জিততে পারবে কি পারবে না, সেটা আমরা ডিপির মাধ্যমে অনেক সময় সিমুলেট করে দেখতে পারি। আচ্ছা আসলে ফুল গেমটা সিমুলেট করে দেখলাম যে কে জিততে পারতেছে, ঠিক আছে। আচ্ছা, তো একটা এই প্রবলেমটা আমার মনে হয় সবারই করার কথা, ফিবোনাচি প্রবলেম। রিকার্শন দিয়ে আমরা অনেকেই এই প্রবলেমটা সলভ করছি, যে ফিবোনাচি নাম্বার nতম ফিবোনাচি নাম্বার বের করা। ফিবোনাচি নাম্বার কিভাবে বের করে? nতম ফিবোনাচি সমান কি, f of যদি n ইকুয়াল f of n minus 1 প্লাস হচ্ছে f of n minus 2, এটা হচ্ছে আমার nতম ফিবোনাচি। এখন এইটা তো আমরা রিকার্শন দিয়ে যদি আমরা সলভ করতাম তাহলে কিভাবে সলভ করব? ধরলাম যে আমার হচ্ছে যে f of 5 বের করা দরকার, 5তম ফিবোনাচি নাম্বারটা আমার বের করা দরকার, ঠিক আছে। এটা যদি আমি সলভ করতে যাই তাহলে আমি কিভাবে করব? আমি জানি যে f of 5 ইকুয়াল কি, f of মানে 4তম ফিবোনাচি নাম্বার প্লাস হচ্ছে কি 3তম ফিবোনাচি নাম্বার। এখন এই দুইটা দরকার। এখন এই 4তম ফিবোনাচি নাম্বার বের করতে গেলে আমার দরকার কি 3তম ফিবোনাচি প্লাস 2, 3 এর ক্ষেত্রে সেম f of 2 প্লাস হচ্ছে f of 1, এখানেও আবার f of 2 f of 1, f of 1 আর হচ্ছে f of 0, 0তম ফিবোনাচি ভ্যালু সমান তোমরা জানি এটা হচ্ছে বেস কেস, 0 সমান 0তম ফিবোনাচি কত 0, 0তম বলতে মানে 1তম ফিবোনাচি বা 1 বেস ধরলেও হয়। আচ্ছা, তো f of 2 তে হচ্ছে f of 1, f of 0, f of 1 থেকে তো 1ই, ঠিক আছে। ফিবোনাচি নাম্বারগুলো কিভাবে হয় 0 1, প্রথমটা হচ্ছে 0 0 1, তারপরে 0 1 1 1 1 2 1 2 3 3 2 5,
তো 0 1 2 3 4 5 আমরা যদি জিরো বেস থেকে দেখি তাহলে হচ্ছে পাঁচতম ফিবোনাচি নাম্বার হচ্ছে 5। ঠিক আছে, এখন এইটা আমরা রিকার্শনে কিভাবে করতাম আর কমপ্লেক্সিটি বা কি হতো, ঠিক আছে, সেই জিনিসটা আগে দেখি যে আসলে এখানে রিকার্শন দিয়ে যদি আমি সলভ করি প্রবলেমটা তাহলে আমার আলটিমেটলি কয়টা অপারেশন লাগতেছে। ঠিক আছে, দেন আমরা দেখবো আচ্ছা এটাকে অপটিমাইজ করে আমরা কত অপারেশন কমাইতে পারি। ঠিক আছে, তো আমি রিকার্শন সলিউশনটা যদি দেখি, আমার কি ফাংশন হচ্ছে কি এফ অফ এন থেকে আমার হচ্ছে এন তম ফিবোনাচি নাম্বারটা রিটার্ন করবে। ঠিক আছে, আচ্ছা রিকার্শন সম্পর্কে তো সবার ধারণা আছে, ক্লিয়ার? রিকার্শন পারি না এরকম কি কেউ আছে এখানে? মানে বেসিক রিকার্শন জানি না, অ্যাটলিস্ট হ্যান্ড রেজ করতে পারো থাকলে। আচ্ছা কেউ নাই, থাকলে রিকার্শনটাও বেসিক দেখায় দাও, তাই তো? সমস্যা নেই। আচ্ছা আমি ধরে নিচ্ছি সবারই মোটামুটি বেসিক রিকার্শন সম্পর্কে আইডিয়া আছে। তো এখন ফিবোনাচির প্রবলেমটা যদি আমরা রিকার্সিভলি সলভ করতে চাই তাহলে কি দাঁড়াইলো, আমরা এখানে এফ অফ এন ইকুয়াল আমরা জানি কি এফ অফ এন মাইনাস ওয়ান প্লাস এফ অফ এন মাইনাস টু, তো রিটার্ন এন মাইনাস ওয়ান প্লাস হচ্ছে কি এন মাইনাস টু। তো এখন আমার এখানে কোন কোন কেসের ক্ষেত্রে এটা ফেল করবে, 1 এবং 0, হ্যাঁ? তো সে দুটা বেস কেস আমার অ্যাড করে দেওয়া লাগবে। যদি 1 হয় তাহলে হচ্ছে রিটার্ন করব 1, আর 0 হলে রিটার্ন করব 0, তাই তো? এখন যদি আমি দেখতে যাই, আমার 5তম ফিবোনাচি ভ্যালু কত দিতেছে এখানে, 5। ঠিক আছে, তারপরে যদি আমি দেখি যে 10তম ফিবোনাচি ভ্যালু 55 আসতেছে। ঠিক আছে, আচ্ছা এখন এখানে আমার আলটিমেটলি কয়টা অপারেশন লাগতেছে, যদি সেটা কাউন্ট রাখি এখানে যে আলটিমেটলি কয়টা অপারেশন হচ্ছে। আচ্ছা, তো আমার 10 এন এর মান যদি 10 হয় তাহলে হচ্ছে এখানে 88টা অপারেশন লাগতেছে। যদি আমি বাড়াই দেই 23 দিলাম, সেই ক্ষেত্রে আমার এখানে অলমোস্ট 10 টু দি পাওয়ার 1 মিলিয়নের মতো অপারেশন লাগতেছে, 1 মিলিয়নের বেশি, 10 টু দি পাওয়ার 6 তার মতো অপারেশন আমার এখানে লাগতেছে যদি আমি 3 দেই, মানে 30 দেই এন এর মান। আচ্ছা এখন আসি এখানে, এই যে এতগুলো অপারেশন আমার এখানে লাগতেছে, এটা কি আমরা কিভাবে অপটিমাইজ করতে পারি? এখানে আমরা একটা জিনিস খেয়াল করলে পাই যে এই যে এফ অফ 4 আমার 5 এর জন্য কি দরকার, এফ অফ 5 এর জন্য হচ্ছে এফ অফ 4 দরকার আর হচ্ছে 3। ঠিক আছে, সেম আমার 4 এর জন্য 3 দরকার, 2 দরকার। তো আমি যদি যখন এই যে 4 এর জন্য ক্যালকুলেট করব, ঠিক আছে, তখন কিন্তু আমার এগুলা সব আস্তে আস্তে রিকার্সিভ কলে ক্যালকুলেট হয়ে আসবে। এই যে এফ অফ 3 ক্যালকুলেট হবে, এফ অফ 2 ও ক্যালকুলেট হবে। ঠিক আছে, এখানেও এফ অফ 2 ক্যালকুলেট হবে, কিন্তু নেক্সট টাইম এসে আবার এখানে আমার ব্যবহার হইতেছে। এখন আমি যদি এটা স্টোর করে রাখতাম যে আচ্ছা আমার এফ অফ 2 এর অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে, আমি এটা মেমোরাইজ করে রাখলাম যে আমার এফ অফ 2 যখন আমার ক্যালকুলেট হইলো তখন যদি আমি সেভ করে রাখি যে এফ অফ 2 মানে 2তম ফিবোনাচি ভ্যালু হচ্ছে আমার এত, দেন যখন নেক্সট টাইম আমার এখানে দরকার হচ্ছে এই যে আমার এই নিচের যে ক্যালকুলেশন গুলো হইতেছে এটা তো আমার করার দরকার নেই।
ঠিক আছে। এখানে আবার সেম, এখানে হচ্ছে এফ অফ থ্রি। তো এফ অফ থ্রি আমার এখানে একবার ক্যালকুলেট হইলো, হওয়ার পরে আমার যখন আবার এখানে এফ অফ থ্রি দরকার, তখন কিন্তু আমি এই যে নিচের পুরো অপারেশনটা কিন্তু আবার ক্যালকুলেট করতেছি। ঠিক আছে, এই যে এক্সট্রা কস্ট গুলা সেটা কিন্তু আমি চাইলে মেমোরাইজ করতে পারি। এখানে যখন ফার্স্ট টাইম ক্যালকুলেট হইলো, হওয়ার পরে আমি আর নেক্সট টাইম যখন আমার ক্যালকুলেট করা লাগবে, দেন আস্তে জাস্ট আমি এখান থেকে এখানে যেটা আমি সেভ করে রাখছি সেটা আমি এখানে অ্যান্সার বসাই দেবো। তো আমি কি চাইলে এটা করতে পারি না? আমি হচ্ছে একটা এর চাইতে রাখতে পারি যে যেখানে আমি হচ্ছে ক্যালকুলেট করে রাখবো, ধরলাম n এর মান 185। ঠিক আছে, আমি হচ্ছে একটা মেমোরি অ্যারে রাখবো মেমো নামে, যেখানে আমার একবার ক্যালকুলেট হইলে আমি ওখানে সেভ করে রাখবো। ঠিক আছে, তো এখন ওটা ক্যালকুলেট হয়েছে কিনা সেটা আমি কিভাবে দেখবো? আমি হচ্ছে ফার্স্টে সবগুলার -1 দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখলাম যে মেমো আমি ডাইরেক্ট ভেক্টর নিলে হইতেছে মেম সেটার ব্যবহার করব। ঠিক আছে, এখন আমি -1 দিয়ে হচ্ছে, যেহেতু আমার -1 কখনো আসা পসিবল না অ্যান্সারে, তো আমি -1 দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখলাম। তো আমি এখানে চেক করব, এখানে যখন আমার ক্যালকুলেট হয়ে গেল, এখানে কি আমার n এই কলে হচ্ছে কি n তম ফিবোনাচিটা ক্যালকুলেট হইলো। সো রিকার্সিভ কল যখন চলে তখন তো আমার নিচ থেকে যখন ক্যালকুলেট হয়, মানে একটা একটা করে কল যখন একটা একটা করে হচ্ছে ব্যাকট্র্যাক করে আসবে, তখন কিন্তু আমার 1 2 3 4 এইভাবে সবগুলাকে ক্যালকুলেট হয়ে আসবে। ঠিক আছে, তো যখন আমার এফ মানে n তম ফিবোনাচি ক্যালকুলেট হয়ে গেল, আমি এটা সেভ করে রাখলাম, মেমো অফ n ইকুয়াল এটা আমার এখন সেভ করা আছে। তো এখন আমি এখানে চেক দিব, আচ্ছা আমার কি এই যে n তম ফিবোনাচিটা আছে সেটা কি আমি চেক করছিলাম আগে? নট, যেহেতু আমার -1 দিয়ে শেষ করি, যদি এটা আমার সেট করা না থাকে দেন আমি এখান থেকে রিটার্ন করে দেব। মেমো অফ n রিটার্ন করে দিলাম। ঠিক আছে, এখন আমি কি করলাম, জাস্ট একটু মেমোরাইজেশন অ্যাড করছি। মেমোরাইজেশনের মধ্যে কি করছি, যে যদি এটা আমার ক্যালকুলেট করা থাকে তাহলে আর আমি ওইটা মানে সেম কাজ রিপিট করিনি। তো এখন আমার আগের বার কত অপারেশন হয়েছিল এখানে? প্রায় 10⁶ অপারেশন, 6টার বেশি অপারেশন লাগতেছিল। এখন যদি আমি এটা চালাই তাহলে কয়টা অপারেশন লাগতেছে? মাত্র 29টা অপারেশন লাগতেছে। n এর মান যা তা সেই পরিমাণ অপারেশন কিন্তু এখানে লাগতেছে, কারণ একবার n এর জন্য ক্যালকুলেট হয়েছে মানে ওইটা নেক্সট টাইম ক্যালকুলেট হয় না। ঠিক আছে, এটা একটু আমি উপরে উঠাই দিলে আর বাড়বে, কারণ ফাংশনের মধ্যে এখানেও আসে। ওকে, এবার যদি আমি দেখি 56টা। ঠিক আছে, আর এই টোটাল ফাংশনটা কয়বার কল হয় সেটা এখান থেকে দেখি। টোটাল ফাংশন কল হইতেছে আমার এখানে 59টা। ঠিক আছে, n এর মান 30 এর জন্য আমার হচ্ছে টোটাল 59 বার ফাংশন কল হইতেছে। আমি যদি মেমোরাইজেশন অফ করে দেই, মানে রিপিটিং কাজগুলা মেমোরাইজ না করি, তাহলে হচ্ছে আমার এখানে অলমোস্ট 2 × 10⁶ অপারেশন লাগতেছে। ঠিক আছে, এটা কিন্তু হিউজ একটা অপটিমাইজেশন। কোথায় 2⁻10 আর 2⁻n আর কোথায় হচ্ছে অফ এন্ড ডিরেক্ট। ঠিক আছে, এই হচ্ছে মূলত ডিপি। কি করি, এই যে ডাইনামিক প্রোগ্রামিং কি, রিকারশন উইথ ক্যাশ, মানে আমি জাস্ট রিকারসিভলি প্রবলেমটা সলভ করব এবং মেমোরাইজ করব। এখন আসলে কি এতটুকুই? এখানে কিন্তু আরো বিষয় আছে, যে আমি হচ্ছে রিকারশনের মধ্যে আমার যে স্টেটগুলো রাখতেছি সেগুলা আমার ঠিক মতো আছে কিনা। যেমন এখানে n এর মান যদি বেশি হয় তাহলে কিন্তু আমি এখানে স্টোর করতে পারবো না, তখন আমার মেমোরি নিয়ে হচ্ছে ঝামেলা হবে। ঠিক আছে, আচ্ছা, তো এই যে প্রবলেমটা আমরা দেখলাম ফিবোনাচি, এখানে আমার যে সাব প্রবলেম আসতেছিল অনেকগুলা, তো সাব প্রবলেমকে আমরা হচ্ছে কি করতেছিলাম, স্টোর করে
দেন মানে মেমোরাইজ করে পরবর্তীতে কাজে লাগাইতেছি। যখন হচ্ছে আমার পরবর্তীবার কল আসবে তখন আমি ওখান থেকে রিটার্ন করে দেবো। ঠিক আছে, ওকে। তো এই যে মেমোরাইজেশন আসলে কি? মেমোরাইজেশনটা হচ্ছে কি, জাস্ট একটা অ্যারে আমি রাখতেছি, সেখানে আমার ভ্যালুগুলো সেভ করে রাখতেছি। এখন এটা আমার যদি এখানে n এর মান, এখানে যদি মাল্টিপল ভেরিয়েবল থাকতো তাহলে হচ্ছে আমি মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিতাম, আমার স্টোর করতে দরকার হয়। ঠিক আছে, আমি হচ্ছে কি দেখতেছি যে এটা কি ক্যালকুলেট হয়েছে আগে, এখানে আমি কি দেখতেছি আগে কি ক্যালকুলেট হয়েছে, যদি হয়ে থাকে তাহলে রিটার্ন করে দাও এটাই, আর যদি ক্যালকুলেট না হয় তাহলে ক্যালকুলেট করো। ঠিক আছে, এই হচ্ছে মেমোরাইজেশন। আচ্ছা, তো আমরা কিছু প্রবলেম দেখি। আচ্ছা, আমার কাছে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি একটা গ্রিড আছে, n ক্রস m একটা গ্রিড আছে। তো গ্রিডে কিছু নাম্বার দেয়া আছে, আমার হচ্ছে এই যে 0তম গ্রিডটা আছে, 0/0 গ্রিড থেকে হচ্ছে n/m গ্রিডে, মানে n-1/n-1 তম গ্রিডে যাওয়া লাগবে। ঠিক আছে, এখান থেকে আমি এখানে যাব। তো আমি চাইলে ডান পাশের দিকে যেতে পারবো, রাইট সাইডে যেতে পারবো, অথবা নিচের দিকে যেতে পারবো। ঠিক আছে, দুইটা পসিবল পাথ আছে। এখন আমার হচ্ছে কি এইখান থেকে এখানে যাইতে ম্যাক্সিমাম কত মানে ভ্যালু আমি সাম আমি নিতে পারি, আমার যে পাথটা আছে ওই পাথের ম্যাক্সিমাম সাম কত হতে পারে, সেটা হচ্ছে আমার প্রবলেম। ঠিক আছে, দেখি এখানে এটাই। আচ্ছা, এই প্রবলেম হচ্ছে কি আমার এখান থেকে আমি শুরু করব, এখানে আসবো। তো এই যে ভ্যালুগুলো আছে, আমি এদিকে যাইতে পারবো অথবা এদিকে যাইতে পারবো, ডান দিকে অথবা নিচের দিকে, দুইটা সলিউশন মানে পসিবল। তো আমার হচ্ছে এমন একটা পাথ বের করতে হবে কোন পাথে গেলে এই ভ্যালুগুলোর সাম ম্যাক্সিমাইজ হবে। মিনিমাইজ মনে হয় ভাই। ম্যাক্সিমাম আমি বের করি, এখানে কি বলছে মিনিমাম সাম। আচ্ছা, দুইটা সেমই জিনিস, ম্যাক্সিমাম বের করতে পারলে আমরা মিনিমাম বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা ম্যাক্সিমাম যদি আমরা করতে যাই তাহলে কিভাবে করব, কোন পার্টটা আসলে এখানে ম্যাক্সিমাইজ হবে? দেখি, আমরা যদি এদিকে যাই, এখান থেকে আসলাম, এখানে আসলাম, এখানে আসলাম, এখানে গেলাম, 7, 9, 16, 22, 23 হইতেছে এই পাথ। আর যদি এই পাথে যাই তাহলে কত হইতেছে? 8, 5, 13, 14, 18 আর হচ্ছে 23। যদি এই পাথে আসি, 15। তো আলটিমেটলি আমার এদিক দিয়ে গেলে অথবা এদিক দিয়ে গেলে ম্যাক্সিমাম দিতেছে। আর কি কোনো পসিবল আছে? না, এই দুটো যে কোনো একটা। ঠিক আছে, ম্যাক্সিমাম হলো 23। আর যদি আমরা মিনিমাম দেখতে চাই তাহলে মিনিমাম হচ্ছে কোন পারে গেলে, এদিক গেলে, এদিক গেলে, এদিক এদিক, এটা 7, 15, এখানে হচ্ছে 15 হচ্ছে আমার মিনিমাম। আচ্ছা, তো এখন এইটা কি আমরা গ্রিডি ভাবে সলভ করতে পারি? এই প্রবলেমটা কিভাবে অ্যাপ্রোচ করা যায়? আমরা যদি এখানে কি আমার ওই যে ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে আগাইলে লাভ আছে কোনো? এই প্রবলেমের ক্ষেত্রে অ্যাটলিস্ট আছে। আমি যদি ম্যাক্সিমাম নিয়ে আগাই, কারণ এখানে আসলাম ম্যাক্সিমাম নিলাম, এখানে আসলাম ম্যাক্সিমাম নিলাম, এখানে এসে দেন একটাই ওয়ে মানে দিকে যাওয়া লাগবে, এই ক্ষেত্রে আমার কাজ করতেছে। কিন্তু এখন যদি আমার এটা ডিফারেন্ট কেস থাকতো, মানে ধরলাম যে এখানে ম্যাক্সিমাম নাই, এখানে আছে 6 কিন্তু আমার এখানে আছে ধরো যে 5 প্লাস এখানে আছে ধরো যে 10, এখানে আছে 10, সেক্ষেত্রে কি আমার গ্রিডি অ্যাপ্রোচ কাজ করবে? আমি যদি এদিক দিয়ে চলে যেতাম তাহলে হচ্ছে আমার 23 আসতো, কিন্তু এদিক দিয়ে আসলে আমার হচ্ছে 25। ঠিক আছে, তো আলটিমেটলি কিন্তু আমার সবগুলো পসিবল কেস দেখা লাগবে এখানে। ঠিক আছে, যে আমি কোন পাথ দিয়ে গেলে কিরকম হইতেছে।
তো সেটা যদি আমি করতে যাই তাহলে আমার এই প্রত্যেকটা পজিশনের দাঁড়ায় হচ্ছে দুইটা চয়েস, হয় আমি এদিক যাব অথবা এদিক যাব। তো এইভাবে আমার প্রত্যেকটা পজিশনের জন্য দুইটা করে চয়েস হলে আলটিমেটলি 2 টু দি পাওয়ার নাম্বার অফ পজিশনটা হচ্ছে পাথ হইতে পারে টোটাল। তো সেই ক্ষেত্রে আমার অনেক বেশি এই হয়ে যায়। এখানে হচ্ছে নাম্বার অফ পজিশন নিতে হইতে পারে কয়টা, n ইন্টু এম। তো 2 টু দি পাওয়ার n ইন্টু এম হয়ে যাইতেছে আমার সলিউশনের কমপ্লেক্সিটি, যেটা অনেক বেশি বড়। ঠিক আছে, n এর মান সর্বোচ্চ 5, 5 দিলেও আমার হচ্ছে এটা রান হইতে কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা এটা সেম ভাবে কিন্তু আমরা যদি এটা রিকার্সিভলি করি, আমার এখানে মানে এটা দাঁড়াইতেছে কি, নেই বইতে যদি আমরা আগাই তাহলে কি আসতেছে, ধরলাম আমরা রিকার্সিভলি ট্রাই করি। রিকার্সিভলি কি করব, সবগুলো পাথ ট্রাই করি। আমার হচ্ছে কি এক্স ওয়াই পজিশনে দাঁড়ায় আমি এখান থেকে কোথায় যাইতে পারি, এক্স প্লাস 1 ওয়াই অথবা এক্স ওয়াই প্লাস 1 তম পজিশনে যাইতে পারি। এই দুইটা পজিশনে যাওয়ার আমার চান্স আছে এখান থেকে। অথবা আমি এটা যদি টপ ডাউন অ্যাপ্রোচে দেখি তাহলে হচ্ছে কি, আমি এক্স প্লাস মানে এক্স ওয়াই পজিশনে আসতে পারি কোথা থেকে, হচ্ছে এক্স মাইনাস 1 ওয়াই তম পজিশন থেকে আসতে পারি, অথবা এক্স ওয়াই মাইনাস 1 তম পজিশন থেকে আমি আসতে পারি। ঠিক আছে, তো সেইভাবে যদি আমি দেখি তাহলে আমার আলটিমেটলি রিকার্সিভ সলিউশনটা কি দাঁড়ালো, যে আমি একটা ফাংশন নিলাম যে এটা হচ্ছে আমাকে ধরলাম সাপোজ এফ অফ একটা ফাংশন ডিফাইন করলাম এফ অফ এক্স ওয়াই। এফ অফ এক্স ওয়াই আমাকে কি দিবে, যে এক্স ওয়াই এই এক্স ওয়াই পজিশনে দাঁড়ায় মানে এক্স ওয়াই পজিশন তোমার আসতে ম্যাক্সিমাম সাম কত। ঠিক আছে, এক্স ওয়াই পজিশনে আসতে ম্যাক্সিমাম সাম কত। ঠিক আছে, এটা আমরা ডিফাইন করলাম হচ্ছে আমাদের সলিউশন বা আমাদের যে আলটিমেট যে সলিউশন। রিকার্শন যদি আমরা করতে যাই তাহলে সেক্ষেত্রে এটা ডিফাইন করলাম যে আমাদের প্রবলেম স্টেটমেন্ট এটা, যে হচ্ছে কি এফ অফ এক্স ওয়াই ইকুয়াল ম্যাক্সিমাম সাম, এক্স ওয়াই তম পজিশনে আসতে ম্যাক্সিমাম সাম হচ্ছে এফ অফ এক্স ওয়াই। আচ্ছা, এখন আমার তাহলে রিকারেন্স রিলেশনটা কি হবে, আমি আসতে পারি কি এক্স ওয়াই তম পজিশনে আসতে পারি কি, কোথা থেকে আসতে পারি, এক্স মাইনাস 1 ওয়াই এই পজিশন থেকে আসতে পারি, অথবা এক্স ওয়াই মাইনাস 1 তম পজিশন থেকে আসতে পারি, এই দুইটা পজিশন থেকে আসতে পারি। আচ্ছা, এখানে আমি হয়তো কোনো অনেক কিছু অবভিয়াস মনে করে স্কিপ করে যেতে পারি, কারো যদি বুঝতে অসুবিধা তাহলে সাথে সাথে কোশ্চেন করবো, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা তো আমি হচ্ছে এই দুইটা পজিশন থেকে আমি এক্স ওয়াই পজিশনে আসতে পারি। ঠিক আছে, তো আমি যদি বাকি কেসগুলো বাদ দিই, আমি কারেন্ট যে পজিশনে আছি এইখানে দাঁড়ায় আমি ধরলাম যে আমার এই পজিশনে আছে আমি জানি না। সো আমি যদি এই দুইটা পজিশন থেকে আসার যে সাম এখানে যদি আমি থাকি, তার মানে আমার কি, আমার এটার যে ভ্যালু আছে সেটা তো আমার নাই লাগবে। সেটা ধরলাম যে আমার হচ্ছে ওই এখানের ভ্যালুটা ধরলাম এ অফ, বা আমার যে ম্যাট্রিক্সটা আছে ম্যাট্রিক্সের হচ্ছে এক্স ওয়াই, এটা হলো আমার এই পজিশনের ভ্যালু। তো এখন এখানে আসতে আমার দুইটা সলিউশন থাকতে পারে, একটা একটা। তো সেই ক্ষেত্রে আমি আসলে এই দুইটার মধ্যে থেকে ম্যাক্সিমামটা নিলিত হইতেছে, তাই না? তো ম্যাট অফ এক্স ওয়াই মানে এই পজিশনের ভ্যালু প্লাস ম্যাক্সিমাম অফ এফ অফ এক্স মাইনাস 1 ওয়াই এফ অফ এক্স ওয়াই মাইনাস 1, এই দুই পজিশন থেকে আসতে যেটা ম্যাক্সিমাম, এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা প্লাস হচ্ছে আমার এখানের ভ্যালু, এটা হইতেছে কি আমার এই পজিশনের সলিউশন। তো আলটিমেটলি আমার রিকারেন্স রিলেশনটা কি দাঁড়াইলো, যে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল এয়ার অফ এক্স ওয়াই প্লাস প্লাস হচ্ছে কি এফ অফ এক্স মাইনাস 1 ওয়াই, এটা হচ্ছে ম্যাক্স অফ এক্স মাইনাস ওয়াই, আর হচ্ছে এফ অফ এক্স
y minus 1। আচ্ছা, এখন এইটার বেস কেস কি হতে পারে? এটা দাঁড়ালো আমার রিকারেন্স রিকারশন দিয়ে সলভ করতে হয়। তো এখন বেস কেস কি দাঁড়াতে পারে এটার? আমার এই রিকারশনের বেস কেস কি হবে? x সমান 0 আর and y সমান 0 হলে রিটার্ন 0 যদি আমার এই যে পজিশনটা আছে এখানে কি x - 1, তো আমার তো কোনো পজিশন তো 0 নিচে যাইতে পারে না, তাই না? এখানে যদি নেগেটিভ হয় মানে 0 চেয়ে কম হয়ে যায়, তাইলেই আমি মানে বোর্ডের বাইরে চলে গেলে কি 0 রিটার্ন করব। সো কি দেখা লাগবে যে x < 0 অথবা y < 0 হলে আমি কি রিটার্ন করব? 0 রিটার্ন করব, ঠিক আছে? এই হলো আমার রিকারেন্স রিলেশন। তো আমি যদি সেম প্রবলেমটা এখানে সলভ করি তাহলে কি দাঁড়ায়? এটা আসলে ফিবোনাচি প্রবলেমটার মতোই। f of x minus 1 y f of x y minus 1 ক্লাস হচ্ছে কি f y। ওকে, তো এখানে যদি আচ্ছা তো আমার এখানে বেস কেসটা হচ্ছে কি, যদি if x < 0 অথবা y < 0 রিটার্ন 0, ঠিক আছে? তো আমি ইনপুট নিলাম, আমার হচ্ছে কি এই পজিশনে আসা লাগবে। তো এই পজিশনে আসতে যেটা ভ্যালু সেটা হচ্ছে কি আমার আলটিমেটলি রেজাল্ট। ওকে, সো এই তো এখন তাহলে কি দাঁড়াতেছে, আমি যদি এই গ্রেডটা ইনপুট দেই 1 5 10 3/3 1 5 10 6 2 7 9 3 4 ওকে, আনসার আসতেছে কত? 27। 27 কি ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা তাজিম, হ্যাঁ, এখানে ওই যে রিকারশন ওই যে এরে যেটা যোগ করছো ওইটা কি ওই ম্যাক্সের ভিতরে নিয়ে দুইটার সাথে যোগ করে দাও, তাও তো একই আসল কথা। এক হবে নাকি? এটা সেমই হবে, কারণ এখান থেকে তো আমরা একটা ম্যাক্স রিটার্ন করব, ঠিক আছে? সো এইটা তো কনস্ট্যান্টই, আমরা যদি এইটা এখানে যোগ করি তাইলেও সেম। ঠিক আছে, কারণ এই দুইটা থেকে তো আমার ম্যাক্সিমামটাই আসবে। তো এটা যোগ করার পরে তো মানে ওইখানে কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন এইটার ক্ষেত্রে আমরা কিভাবে মেমোরাইজ করতে পারি, অপারেশন কয়টা লাগে সেটা আগে দেখি। এইখানে আমার কয়টা অপারেশন লাগছে টোটাল? এখানে হচ্ছে টোটাল 39টা অপারেশন লাগতেছে, ঠিক আছে? এখন মেমোরাইজ আমরা কিভাবে করতে পারি এটার ক্ষেত্রে? মেমোরাইজের জন্য আমরা একটা ডিপিআর রাখতে পারি, int memo same n + 5 নিলাম।
এখানে কিন্তু আমার দুইটা ভেরিয়েবল আছে এখানে, ঠিক আছে? আমার স্টেট কয়টা? দুইটা। এটাকে বলা হচ্ছে স্টেট, ডিবি স্টেট, ঠিক আছে? এখানে দুইটা ভেরিয়েবল আছে, সো আমার দুইটা কি স্টোর করা লাগবে, যে এই তম পজিশনে আসতে আমার হচ্ছে কি অপটিমাল অ্যান্সার কত, ঠিক আছে? তো সেম আমি হচ্ছে ফার্স্টে এটাকে -1 দিয়ে ইনিশিয়ালাইজ করে নেব, যেন আমার এটা দেখতে সুবিধা, কারণ আমার -1 কোনো অ্যান্সার থাকতে পারে। এখানে আমরা যা ইচ্ছা তা দিয়ে আগে ইনিশিয়ালাইজ করে রাখতে পারি, -1 যে দেওয়া লাগবে এমন না। তবে আবার অনেক ক্ষেত্রে আমার অ্যান্সার কিন্তু -1 আসতে পারে, সেক্ষেত্রে আমার অন্য কিছু দেওয়া লাগবে, মানে যে অ্যান্সারটা কখনো আসবে না সেটা দিয়ে আমার হচ্ছে আগে ইনিশিয়ালাইজ করে রাখা বেটার। তো এখন আমি দেখবো যে এখানে নেম অফ xy ইকুয়াল, এটা স্টোর করে রাখলাম। তো আমার কি চেক দেওয়া লাগবে যে এটা কি আগে ক্যালকুলেট হয়েছে কিনা। যদি ক্যালকুলেট না হয় তাহলে করে দেবো, শেষ। আর বুঝতে সমস্যা আছে? এখন যদি রান করি, কয়টা অপারেশন লাগতেছে? 19টা অপারেশন। এখানে এম এর মান কম, এই কারণে অপারেশনের ডিফারেন্সটা খুব বেশি না। হয়তো এন এম এর মান যদি আমি 100 বা তার বেশি দিতাম তাহলে ডিফারেন্সটা ভিজিবল হতো, কিন্তু অত বড় ইনপুট এখন দেওয়া পসিবল না, ঠিক আছে? তো এই হলো এটার এখন এই প্রবলেমের কমপ্লেক্সিটি কত দাঁড়ালো? এখানে কিন্তু রিকারশনের কমপ্লেক্সিটি 2n × m, ঠিক আছে? কিন্তু আমার এখানে আলটিমেটলি 2n × m থেকে ডিরেক্ট n × m চলে আসছে কমপ্লেক্সিটি, কারণ আমি একটা জিনিস একবারে বেশি দুইবার ক্যালকুলেট করতেছি না। সো n মানে xy তম পজিশনের ভ্যালু একবারই ক্যালকুলেট হয়ে বের হয়ে আসবে। এবার প্রত্যেকটা যদি একবার করে ক্যালকুলেট হয় দেন আলটিমেটলি এটা লিনিয়ার কমপ্লেক্সিটিতে চলে আসে, ঠিক আছে? আচ্ছা, এখানে এই যে 2D দুইটা অ্যারে নিলাম, এটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে, বা কারো কোনো ধরনের কোশ্চেন থাকলে করি? এটা স্পেস কমপ্লেক্সিটি কত? রিকারশন ছাড়া যদি আমি করতাম তাহলে কিন্তু আমার স্পেস কমপ্লেক্সিটি ছিল না, কিন্তু এখন আমার এখানে স্পেস কমপ্লেক্সিটি কত? n × m। সো ডিপি প্রবলেমের ক্ষেত্রে আমাকে অবশ্যই এই স্পেসের বিষয়টা মাথায় রাখা লাগবে। স্পেস কমপ্লেক্সিটি কত, মেমরি মানে ঠিক কত আছে কিনা। কারণ অনেক সময় দেখা গেছে যে আমার প্রবলেমে আমি যে ডিপি সলিউশন দাঁড় করাইতেছি সেটা দেখা গেছে হলো হইতে পারে যে 10⁻7 পর্যন্ত অপারেশন লাগতেছে, স্টোর করা লাগতেছে। তো আমার প্রবলেমে হয়তো 64 MB মেমরি দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে আমি হয়তো বা ডিপি ব্যবহার করতে নাও পারি, আমাকে আরো সেটা অপটিমাইজ করা লাগবে, দেন মেমরি অপটিমাইজ করা লাগবে, ঠিক আছে? সেই কনসেপ্টটা আছে, আমরা পরবর্তী ক্লাসে দেখবো। আচ্ছা, তো কিছু টার্মিনোলজি আছে ডিপির ক্ষেত্রে। স্টেট, ঠিক আছে? আমরা সবসময় বলে দিই, আচ্ছা এটা আমার ডিপি স্টেট বের করে লাগে। ডিপি প্রবলেম সলভের ক্ষেত্রে আমরা নর্মালি কি করি, ডিপি স্টেট বের করি, ঠিক আছে? যে ডিপি স্টেট বলতে কি বোঝায়, যে ডিপি অফ, যেমন আমার এই প্রবলেমটার ক্ষেত্রে, এই গ্রিডের প্রবলেমটার ক্ষেত্রে আমার ডিপি স্টেটটা কি হইলো, আলটিমেটলি আমার যেটা অ্যান্সার সেটাই হচ্ছে ডিপি স্টেট কি, ডিপি অফ এক্স ওয়াই, ঠিক আছে? ডিপি অফ এক্স ওয়াই ইকুয়াল কি, এক্স ওয়াই তম পজিশনে অপটিমাল অ্যান্সার। এটাই হচ্ছে কি আমার ডিপি স্টেট, বা আমি ফাংশনটাকে ওই ডিফাইন করছি যে আমি এক্স আর ওয়াই ভ্যালু দিব ফাংশন আমার হচ্ছে এক্স ওয়াই তম পজিশনে আসতে যে অপটিমাল ভ্যালু সেটা আমাকে রিটার্ন করবে। এটা হচ্ছে ডিপি স্টেট মূলত। যে সাব প্রবলেম গুলো আমরা সলভ করতেছি প্রত্যেকটা সাব প্রবলেমই এক একটা ডিপি স্টেট, ঠিক আছে? তো ফাইনাল আমাদের অ্যান্সারটা থাকে কোথায়, ফাইনাল যে স্টেটে বা ফাইনাল যে ডিপি সাব প্রবলেম সেখানে। যেমন আমার এখানে 1 থেকে শুরু করে n পর্যন্ত ইনটু 1 থেকে শুরু করে m পর্যন্ত, এগুলো সবগুলোই কিন্তু ডিপি স্টেট। তো আমার কিন্তু মানে সাব প্রবলেম, তো আমার ফাইনাল সাব প্রবলেম কোনটা, ফাইনাল সাব প্রবলেম হচ্ছে ডিপি অফ n/m, ঠিক আছে? আমি সব ক্যালকুলেট করার পরে এখানে হচ্ছে আমার অ্যান্সারটা থাকবে। এটাই হচ্ছে আমি মূলত ডিপিতে বের করি, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ফাইনাল সাব প্রবলেম বা ফাইনাল স্টেট, আর এগুলো হচ্ছে কি সাব প্রবলেম বা ডিপি স্টেট। আচ্ছা, a sub problem state কি, a sub problem that we want to solve, ঠিক আছে? the sub problem may be complex। এখন ডিপিতে আমরা করি কি, ফার্স্ট আমাদের স্টেপ থাকে যে আচ্ছা আমরা স্টেট বের করব,
ঠিক আছে, যে এই স্টেটটা আমার হচ্ছে ডিপির স্টেট, এখন আমার এইটা বের করতে হবে। দেন আমার কি করা লাগবে, জাস্ট ওই সাব প্রবলেমের জন্য প্রবলেমটা সলভ করা লাগবে, ওইটার জন্য সলভ করে দেন ওইটার উপর বেস করে বাকি ফাইনাল অ্যান্সারে আমরা চলে আসবো। ঠিক আছে, যে ফিবোনাচিতে আসলে যে কাজটা হইতেছিল, যেমন আমার এটা হচ্ছে ফাইনাল সাব প্রবলেম। ঠিক আছে, এটা হচ্ছে কি ফাইনাল সাব প্রবলেম বা এনতম রেজাল্ট। তো আমি করছি কি, এটার দুইটা সাব প্রবলেমে ভাগ করছি, একটা সাব প্রবলেম একটা সাব প্রবলেম, এটার আবার ভাগ করছি দুইটাতে, এটা একটা একটা, এভাবে ভাগ করতে করতে এখানে এসে আবার এই কয়টা সাব প্রবলেম আলটিমেটলি সাব প্রবলেম দাঁড়ালো। এখন আমি যদি এগুলোতে সলভ করতে পারি, কারণ এই বেস কেস তো আমার জানাই আছে, ঠিক আছে, এগুলো সলভ করতে পারলে দেন আমি এগুলোর উপর বেস করে এই সাব প্রবলেমের উপর বেস করে এর উপরের সাব প্রবলেমটা সলভ করতেছি, তারপরে এই সলিউশনগুলো বেস করে উপরটা করতেছি। এখন আমি তো জানি যে বেস কেসের প্রবলেম সলিউশন ফিক্সড, যে এফ অফ 0 ইকুয়াল 0 আর এফ অফ 1 ইকুয়াল 1, এটা তো আমার জানা। তো সেইটা বেস করে আমি এর উপরের সাব প্রবলেমটা সলভ করতে পারি। ঠিক আছে, তারপর তার উপরটা এইভাবে আমরা আস্তে আস্তে ব্যাকট্র্যাক করে সবগুলা প্রবলেম সলভ করে দেন হচ্ছে ফাইনাল সাব প্রবলেমের অ্যান্সারটা পাই। ঠিক আছে, এইটা হচ্ছে বটম আপ সলিউশন, নিচ থেকে ওঠা, বা আমরা যখন উপর থেকে চিন্তা করি সেটা বলা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। ওকে, এই হলো স্টেট, যে সাব প্রবলেমটা আমরা সলভ করতে চাই সেটাকে বলি আমরা কি ডিপি স্টেট। আর ট্রানজিশনটা হচ্ছে এই যে সাব প্রবলেমগুলো আছে, ঠিক আছে, যেমন এই ট্রানজিশনটা আসলে কি এটা বোঝা জরুরি। রিকারশন আমরা যে রিকারেন্স রিলেশনটা বললাম সেটাই মূলত এখানে ট্রানজিশন। যেমন ফিবোনাচি প্রবলেমে আমার ট্রানজিশনটা কি দাঁড়ালো, ফিবোনাচি প্রবলেমে আমার স্টেট ছিল হচ্ছে এরকম, যে এফ অফ এন ইকুয়াল হচ্ছে কি এনতম ফিবোনাচি, এটা ছিল হচ্ছে কি আমার স্টেট, এটা ছিল ফিবোনাচি প্রবলেমে। আর ম্যাট্রিক্স প্রবলেমে কি ছিল, ম্যাট্রিক্স প্রবলেমে ছিল হচ্ছে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে কি এক্স ওয়াই তম পজিশনে আসতে অপটিমাল সলিউশন। ঠিক আছে, এটা ছিল আমার ম্যাট্রিক্স প্রবলেমের স্টেট। তো এখন ট্রানজিশন আসলে কি, ট্রানজিশন হচ্ছে কি যেই সাব প্রবলেমগুলো আমি সলভ করছি সেগুলোর উপর ভিত্তি করে বড় যে সাব প্রবলেম আমি সলভ করতেছি সেটা কিভাবে সলভ করব, সেটা হচ্ছে আমার সেই লজিকটা হচ্ছে মূলত ট্রানজিশন। যেমন এফ অফ এন সমান কি ছিল, এফ অফ এন সলভ করার জন্য আমার কি এফ অফ এন মাইনাস 1 আর এন মাইনাস 2 দরকার ছিল। তাহলে আমার ট্রানজিশনটা কি দাঁড়াইলো, যে এফ অফ এন বানানোর ট্রানজিশন হচ্ছে এফ অফ n minus 1 plus f of n minus 2, এটা হচ্ছে আমার মূলত ট্রানজিশন ফিবোনাচি প্রবলেমে। যে এই সাব প্রবলেমটা যদি আমার সলভ হয় আর এটা যদি সলভ হয়, দেন এই দুইটাতে আমি কি একটা প্লাস অপারেশন চালাই হচ্ছে সাম করে আমি আলটিমেটলি অ্যান্সারটা পাইতেছি। এটা ছিল আমার ফিবোনাচির ট্রানজিশন। এখন আসি ম্যাট্রিক্স প্রবলেমে। ম্যাট্রিক্স প্রবলেম কিন্তু আমার সাম লাগে না, আমার এখানে লাগবে কি এই যে এফ অফ এক্স ওয়াই পজিশনের অপটিমাল অ্যান্সার। তো এটা আসতে গেলে এখন এখানে আমার ট্রানজিশনে কি আছে, এইখানে যে ভ্যালুটা সেটাও লাগবে, যে এয়ার অফ এক্স ওয়াই এখানেটাও তো আমার অ্যান্সার আসবে, প্লাস এটা হচ্ছে কি ম্যাক্স অফ এক্স মাইনাস 1 মানে এফ অফ এক্স মাইনাস 1 ওয়াই, আর হচ্ছে কি এফ অফ এক্স ওয়াই মাইনাস 1। এই যে আগের দুইটা পজিশনে আছে, এই পজিশনের ম্যাক্স দুইটার যেকোনো দুইটার মধ্যে যেটা ম্যাক্স সেটা প্লাস হচ্ছে এখানের ভ্যালু, এটা হচ্ছে আমার কি ওই ম্যাট্রিক্স প্রবলেমের ট্রানজিশন। ঠিক আছে, এখন আমার যদি এখানে মিনিমাম বের করতে বলতো তাহলে আমি কি নিতাম, আগের দুইটা পজিশনের মিনিমাম, সেটা হচ্ছে আমার ট্রানজিশন। ঠিক আছে, তো আলটিমেটলি এই যে সাব প্রবলেমগুলো আছে সেগুলোর উপর বেস করে বড় সাব প্রবলেমটা সলভ করার যেই লজিক সেটাকে আমরা বলি কি ট্রানজিশন। এই দুইটা টার্মিনোলজি আমার ডিবির ক্ষেত্রে মনে রাখা জরুরি, যে স্টেট এবং ট্রানজিশন। তো এখন আমার যখন আমি ডিপি প্রবলেমটা সলভ করতে যাবো তখন আমার মাথায় সবসময় কি থাকবে, যে আমি স্টেটটাকে অপটিমাইজ করতে যত আমি কি দেখতেছি যে আমার স্টেটের উপরেই কিন্তু আলটিমেটলি কমপ্লেক্সিটিটা নির্ভর করতেছে। ঠিক আছে, কমপ্লেক্সিটিটা যখন আসতেছি, আচ্ছা 8টা বাজে গেছে, দ্রুত শেষ করি। কমপ্লেক্সিটি টাইম কমপ্লেক্সিটি যখন আসি তখন দেখবো আচ্ছা স্টেট আর ট্রানজিশনের উপর ভিত্তি করে কি আমার হচ্ছে ডিপি টাইম কমপ্লেক্সিটি প্লাস স্পেস কমপ্লেক্সিটি নির্ভর করে। ঠিক আছে, এই ফিবোনাচি প্রবলেমে আমরা যেটা দেখলাম সেখানে হচ্ছে কি স্টেট ছিল কি এই যে ডিপি অফ আই বা এফ অফ আই, সেটা আমরা দেখাইলাম মাত্র। আর ম্যাট্রিক্স প্রবলেম স্টেট ছিল হচ্ছে ডিপি অফ আই যে। ঠিক আছে, 2D স্টেট। আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম ছিল, এই প্রবলেমটা আমরা আগামীকাল দেখবো। এখন হচ্ছে টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটিটা দেখি, আজকে শেষ করি, দেন আগামী নেক্সট ডে শুরু করবো। আচ্ছা, তো টাইম কমপ্লেক্সিটি আসলে আমার কিভাবে বের করা হয়। ঠিক আছে, টাইম কমপ্লেক্সিটি আসলে নাম্বার অফ স্টেট আর হচ্ছে নাম্বার অফ ট্রানজিশন কয়টা তার গুণফলই হচ্ছে মূলত আমার
টাইম কমপ্লেক্সিটি, যে আলটিমেটলি নাম্বার অফ স্টেট গুণ হচ্ছে কি নাম্বার অফ ট্রানজিশন। এখন ফিবোনাচি প্রবলেমে আমার নাম্বার অফ স্টেট কয়টা? একটা স্টেট, n সংখ্যক স্টেট হইতে পারে। আর ট্রানজিশন কয়টা ছিল? জাস্ট একটা যোগ, আর তো কোনো ট্রানজিশন নাই। তাহলে হচ্ছে আলটিমেট কমপ্লেক্সিটি ও অফ n, এটা হচ্ছে আমার ফিবোনাচি প্রবলেমের কমপ্লেক্সিটি। আর ইসের তোমার হচ্ছে ম্যাট্রিক্স প্রবলেমের স্টেট ছিল কয়টা? ম্যাট্রিক্স প্রবলেম ছিল হচ্ছে স্টেট ছিল n ইনটু m সংখ্যক স্টেট। আর ট্রানজিশন করা ছিল দুইটা ট্রানজিশন, একটা হচ্ছে কি যোগ আর একটা ম্যাক্সিমাম বের করতে ছিল। দুই আমরা নেগলিজিবল, এটা হচ্ছে এটা আলটিমেটলি কত দাঁড়ায় যে 2 ইনটু অফ 2 ইনটু n ইনটু m। তো এখানে 2 আমরা নেগলিজিবল ধরতে পারি, এখানে আলটিমেটলি ও অফ n ইনটু m ই বলা যায়, ঠিক আছে। সো এই ক্ষেত্রে যেহেতু আমরা দেখতেছি যে আমি এই স্টেটে যাই রাখবো সেটা আমার গুণফল আকারে আমার কমপ্লেক্সিটিতে অ্যাড হইতেছে। সো আমার চেষ্টা করা লাগবে কি যত মিনিমাম মানে ভ্যালু আমি স্টেট বানাইতে পারি, ঠিক আছে, সেটা থাকবে আমার হচ্ছে কি অলওয়েজ প্রায়োরিটি। আর স্পেস কমপ্লেক্সিটি কি? স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে কি নাম্বার অফ স্টেট, আমার যে নাম্বার অফ স্টেট আলটিমেটলি সেটাই হচ্ছে মূলত স্টেট স্পেস কমপ্লেক্সিটি। আর ওই প্রত্যেকটা স্টেট মানে স্টোর করতে আমার কত কমপ্লেক্সিটি দরকার সেটা হচ্ছে আমার আলটিমেটলি মেমরি মানে কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটি। এখন সেখানে আমার হয়তো বা এরকম হতে পারে যে আমার একটা স্টেট ম্যাপে স্টোর করা লাগতেছে, ঠিক আছে। ম্যাপে স্টোর করতে গেলে কিন্তু আমার সেখানে লগ এন আবার এক্সট্রা কমপ্লেক্সিটি অ্যাড খরচ হবে, তাহলে হচ্ছে স্টেট ইনটু ওই লগ এন কমপ্লেক্সিটিতে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, ম্যাপ ইউজ করলে। বা আমি যদি একটা ক্যারেক্টার ভ্যালু স্টোর করি সেক্ষেত্রে আমার দেখা গেছে এক মেমরি লাগতেছে, প্লাস হইতেছে আমি যদি একটা লং ভ্যালু স্টোর করি সেক্ষেত্রে আমার এখানে কত লাগে 8। সো এটার চেয়ে 8 গুণ বেশি, ঠিক আছে। তো সেই জিনিসগুলো আমার দেখা লাগবে আচ্ছা আমি আসলে কি স্টোর করতেছি। তো আলটিমেটলি আমরা যদি টপ অফ দ্য ভিউ দেখি তাহলে কি নাম্বার অফ স্টেটই হচ্ছে আমার আলটিমেটলি টাইম কমপ্লেক্সিটি, ঠিক আছে। তো এই হলো মূলত ডিপি। আমি কি করি একটা প্রবলেম সলভ করি, যে প্রবলেমগুলো ওভারল্যাপ করতেছে সেটা হচ্ছে আমি স্টোর করে রাখি, দেন নেক্সট টাইম যখন ওই প্রবলেমটা আমার দরকার হয় তখন আমি এটা সাব প্রবলেমটা আবার ব্যবহার করি, ঠিক আছে। তো ডিপি কি আসলে এতই সহজ? এই রিকার্সিভ মানে এখন আমার কাজ হলো মানে যত বেশি সম্ভব প্রবলেম সলভ করা, দেন আস্তে আস্তে কিভাবে আমি স্টেট বের করতে পারি, কিভাবে আমার প্রবলেমকে সলভ করতে পারি সেটা আমরা বের করতে পারবো, ঠিক আছে। ডিপিতে আসলে টপিকের কিছু নাই, শুধু প্রবলেম প্র্যাকটিস করা। যত বেশি প্রবলেম প্র্যাকটিস করবো তত বেশি ভ্যারিয়েশন মাথায় থাকবে, তত প্রবলেম সলভ করতে পারবো বা তত ফর্মে ফেলতে পারবো, ঠিক আছে। এখানে আরো কিছু দেখবো যেমন স্টেট কিভাবে অপটিমাইজ করে, ট্রানজিশন কিভাবে অপটিমাইজ করে, তারপরে কিছু ক্লাসিক্যাল ডিপি প্রবলেম আছে যেমন ন্যাপস্যাক ডিপি, কয়েন চেঞ্জ, তারপরে লংগেস্ট প্যালিন্ড্রোমিক সাবসিকুয়েন্স, লংগেস্ট কমন সাবসিকুয়েন্স, তারপরে ডিপিটি কিভাবে পাথ প্রিন্ট করে, বিটমার্কস ডিপি, ডিজিট ডিপি কিভাবে কাজ করে, এইগুলো আস্তে আস্তে আমরা সামনের দিকে দেখবো, ঠিক আছে। তো আমি একটা কন্টেস্ট সেট করে দিব, সেখানে সবাই চেষ্টা করবো প্রবলেমগুলো প্র্যাকটিস করার জন্য। দেন নেক্সট ক্লাস থেকে আমরা আবার পরবর্তী প্রবলেম থেকে শুরু করবো, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে? ভাই হ্যাঁ, এই যে গ্রিডের যে প্রবলেমটা সলভ করলাম ওটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচে সলভ করলেন না? তো আরেকটা সলিউশন তো হচ্ছে বটম আপ। দুইটার মধ্যে কোনটা বেস্ট হয় যখন আমরা প্রবলেম সলভ করব? রিকারশন দিয়ে আসলে দুইটা সেমই। এখন ডিপি প্রবলেম সলভ করার ক্ষেত্রে দুই ধরনের অ্যাপ্রোচ থাকে, একটা হচ্ছে রিকার্সিভ আর একটা হচ্ছে ইটারেটিভ। ইটারেটিভ আজকে আমি কিছু দেখাই নাই, নেক্সট হয়তো ক্লাসে দেখাবো ইটারেটিভ কিভাবে সলভ করে। তো মেমরি মানে আলটিমেটলি কমপ্লেক্সিটি দুইটার সেমই, কিন্তু রিকার্সিভ কলে হইতেছে কি আমার বারবার ফাংশনটা কল হয়। সো খুব টাইট যদি কমপ্লেক্সিটি থাকে তাহলে আমার ইটারেটিভ অ্যাপ্রোচ চুজ করা বেটার। মানে ইটারেটিভ অ্যাপ্রোচ হচ্ছে বটম আপ সলিউশন করি আমরা। আর যদি কখনো মেমরি অপটিমাইজ করতে চাই সেক্ষেত্রে আমার হচ্ছে ইটারেটিভ সলিউশনের প্রয়োজন হয়, কিন্তু আমার
যেমন ফিবোনাচি প্রবলেমে কিন্তু আমার আলটিমেটলি ও অফ এন মেমোরি দরকার নাই, শুধুমাত্র প্রিভিয়াস দুইটা স্টেট দরকার। তো আমি যদি শুধু প্রিভিয়াস দুইটা স্টেট সেভ করে রাখি তাহলে আমার আর টোটাল এন মেমোরি খরচ হচ্ছে না, ঠিক আছে। এইভাবে আরো অনেক ধরনের অপটিমাইজ করা যায়, সেই ক্ষেত্রে ইটারেটিভ সলিউশনটা বেটার। তবে শুরুর ক্ষেত্রে আসলে রিকার্সিভলি ওই টপ ডাউন যেটা যার সুবিধা হয় সেভাবে করাটাই বেটার। আমি এখন পর্যন্ত কন্টেস্ট টাইমে কখনো ইটারেটিভ আমার করা লাগে না, শুধু রিকার্সিভ দিয়ে হয়ে গেছে। হয়তো দু একটা টুকটাক অপটিমাইজেশনে ইটারেটিভ করা লাগছে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে আর? না হলে আজকে এখানে শেষ করি। কন্টেস্ট আছে কোড শেষে 8:30টার দিকে তো। এই নাম্বারে দিন।